উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান একাদশ শ্রেণী প্রথম সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞানের বিবর্তন। একাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞানের প্রথম অধ্যায়ের মূল আলোচ্য বিষয়ের মধ্যে অন্যতম হল রাষ্ট্রবিজ্ঞানের বিবর্তন। আমরা প্রত্যেকেই কোনো না কোনো দেশে থাকি। আমরা যে দেশেই থাকি না কেন সেই দেশটা কিভাবে চলে, অর্থাৎ সেই দেশের সরকার কিভাবে গঠিত হয়, কিভাবে সেই দেশের সরকার বিভিন্ন নীতি নির্ধারণ করে, কিভাবে সেই নীতিগুলোর প্রয়োগ ঘটায় এবং সর্বোপরি কিভাবে এই সমস্ত কাজের মাধ্যমে সরকার কোনো লক্ষ্যে পৌঁছানোর দিকে অগ্রসর হয় এবং সরকার কোন লক্ষ্যের দিকে এগিয়ে যাচ্ছে, কোন দিকে দেশকে পরিচালনা করতে চাইছে, এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করা হচ্ছে যে শাস্ত্রে, তাকেই বলা হয় রাষ্ট্রবিজ্ঞান। তবে এখানে উল্লেখযোগ্য যে রাষ্ট্রবিজ্ঞান কোনো একটা দেশ নয়, সমগ্র মানব সমাজের রাজনৈতিক দিকের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ নিয়ে আলোচনা করে। কিন্তু এই রাষ্ট্র বা রাজনীতি নিয়ে আলোচনা শুরু হলো কিভাবে? আমরা জানি মানুষ সমাজবদ্ধ জীব। মানুষের সমাজ জীবনের অগ্রগতির সঙ্গে সঙ্গে সামাজিক জীবনেরও জটিলতা বাড়তে থাকে। অর্থাৎ সমাজ যতটাই উন্নত হতে শুরু করে ততটাই সামাজিক জীবনের মধ্যে জটিলতা বাড়তে থাকে। সেই জটিলতাগুলির সমাধানের জন্যই মানুষ সমাজবিজ্ঞানের বিভিন্ন দিক সম্পর্কে পর্যালোচনা শুরু করে এবং সৃষ্টি হয় বিভিন্ন সমাজবিজ্ঞানের, যারা মানব সমাজের বিভিন্ন দিকের পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করে। একইভাবে মানুষের রাজনৈতিক জীবনের জটিলতা বাড়তে থাকে। তার ফলে মানুষ শুরু করে মানুষের রাজনৈতিক জীবনের বিশ্লেষণ। এইভাবেই সৃষ্টি হয় রাষ্ট্রবিজ্ঞানের। আর কিভাবে কোন পর্যায় থেকে সমাজবদ্ধ মানুষের এই রাষ্ট্রবিজ্ঞান সংক্রান্ত যাত্রা শুরু হলো এবং কিভাবে বর্তমানের পরিস্থিতি পর্যন্ত এই রাষ্ট্রবিজ্ঞানের উন্নতি সাধিত হলো, এই সমস্ত বিষয়টাই আলোচনা করা হয় রাষ্ট্রবিজ্ঞানের বিবর্তনের ইতিহাসে। একটি শিক্ষা বিষয়ক শাস্ত্র হিসেবে ঊনবিংশ শতকে রাষ্ট্রবিজ্ঞানের যাত্রা শুরু হয়। কিন্তু তার মানে এটা নয় যে রাষ্ট্রবিজ্ঞানের বা রাষ্ট্র সংক্রান্ত আলোচনা শুরুই হয়েছিল ঊনবিংশ শতাব্দীতে। এটা কখনোই নয়। এই রাষ্ট্রবিজ্ঞান বিষয়টির আলোচনার সূত্রপাত হয়েছিল বহু প্রাচীন যুগে, প্রায় 2500 বছর পূর্বে। বহু শতাব্দী ধরে সমাজ ও চিন্তার জগতে পরিবর্তনের সঙ্গে সঙ্গে তাল মিলিয়ে বিকশিত হতে থাকে রাষ্ট্রবিজ্ঞান এবং তা ক্রমান্বয়ে আজকের মতো সুসংবদ্ধ রূপ ধারণ করে। বিভিন্ন দার্শনিক, চিন্তাবিদ, ঐতিহাসিকগণ নিজেদের সুচিন্তিত মতামত দ্বারা এই শাস্ত্রকে আজকের পর্যায়ে উন্নীত করেছেন এবং নানাভাবে সমৃদ্ধ করেছেন। রাষ্ট্রবিজ্ঞানের এই বিবর্তনকে মূলত 4টি ভাগে ভাগ করে আলোচনা করা যেতে পারে: প্রাচীন যুগ, মধ্যযুগ, আধুনিক যুগ এবং সমসাময়িক যুগ। এখানে একটা চার্টের মাধ্যমে খুব সংক্ষিপ্ত আকারে রাষ্ট্রবিজ্ঞানের বিবর্তনের ইতিহাসকে বর্ণনা করা হয়েছে। আমি চার্টটা পোস্টেও প্রোভাইড করে দেবো। যদি চার্টটা দেখতে অস্পষ্ট লাগে, অসুবিধার কিছু নেই, আমি পোস্টেও প্রোভাইড করে দেবো। রাষ্ট্রবিজ্ঞানের বিবর্তনের পর্যায়। প্রাচীন যুগ থেকে আজ পর্যন্ত রাষ্ট্রবিজ্ঞানের যে উন্নতি হয়েছে বা যে চলার পথ রয়েছে, সেটাকে আমরা মূলত 4টি ভাগে বা 4টি পর্যায়ে বিভক্ত করে আলোচনা করতে পারি। এক, প্রাচীন যুগ, যা শুরু হয়েছিল খ্রিস্টপূর্ব 3য় শতাব্দী থেকে এবং যার শেষ ধরা হয় খ্রিস্টপূর্ব 5ম শতাব্দীতে। দ্বিতীয়ত, মধ্যযুগ, যা শুরু হয়েছিল খ্রিস্টীয় 5ম শতাব্দী থেকে খ্রিস্টীয়
পঞ্চদশ শতাব্দী পর্যন্ত। তৃতীয় আধুনিক যুগ বা এটাকে নবজাগরণের যুগও বলা হয়, যা শুরু হয়েছিল খ্রিস্টীয় ষোড়শ শতাব্দী থেকে এবং শেষ হয়েছিল ঊনবিংশ শতাব্দীতে। এবং শেষ সমসাময়িক যুগ, যা বিংশ শতাব্দী থেকে বর্তমান পর্যন্ত প্রচলিত রয়েছে। এইবার এই প্রত্যেকটা যুগের একটা করে বেসিক বৈশিষ্ট্য রয়েছে। যদিও গোটা একটা যুগকে এক কথায় বর্ণনা করা যায় না, কিন্তু প্রতিটা সময়ের রাষ্ট্রচিন্তার একটা মূল নীতি বা একটা বেসিক নীতি রয়েছে। সেই নীতিগুলো কী কী? প্রাচীন যুগে রাষ্ট্রচিন্তার মূল ভাবনাটা ছিল নৈতিক বা দার্শনিক। অর্থাৎ প্রাচীন যুগে যখন রাষ্ট্রবিজ্ঞান অতটা সুসংগঠিত ছিল না বা সুগঠিত ছিল না, অর্থাৎ অনেকটাই অগোছালো বা বিক্ষিপ্তভাবে বিন্যস্ত ছিল, সেই সময় দর্শন বা নীতিশাস্ত্রই ছিল রাষ্ট্রবিজ্ঞানের মূল ভিত্তি। প্রাচীন যুগের আলোচনা মূলত গ্রিস, রোম, ভারত এবং চীনের মধ্যেই সীমাবদ্ধ, কারণ তখন বর্তমান অর্থে যেটাকে বলা হয় বিশ্বায়ন বা বিশ্বের প্রতিটা জায়গার মধ্যে যোগাযোগ অতটা বিস্তৃত ছিল না। তার জন্য মূলত এই চারটে জায়গাকে কেন্দ্র করেই প্রাচীন যুগের রাষ্ট্রচিন্তা সীমাবদ্ধ ছিল। এরপর এলো মধ্যযুগ। মধ্যযুগের অন্যতম বৈশিষ্ট্য হলো ধর্ম এবং রাজনীতির সংযোগ। এটা মূলত খ্রিস্ট ধর্মের সঙ্গে হলেও বাকি ধর্মগুলোর ওপরও এর প্রভাব ছিল বিভিন্ন জায়গায়। কিন্তু মধ্যযুগের ইতিহাস বা মধ্যযুগের রাষ্ট্রচিন্তা বলতে আমরা যেহেতু মেনলি ইউরোপের ওপর ফোকাস করি, তার জন্য মধ্যযুগে ধর্ম ও রাজনীতির সংযোগ বলতে আমরা সাধারণত খ্রিস্ট ধর্ম তথা চার্চের সঙ্গে রাষ্ট্র রাজনীতি বা সরকারের সংযোগের কথা এবং সরকারের রাষ্ট্র রাজনীতি সম্পর্কের সঙ্গে ধর্মের সম্পর্কে, ধর্ম বা চার্চের সম্পর্কে যে টানাপোড়েন, তার কথাটাই মেনলি আলোচনা করা হয় এই মধ্যযুগীয় রাষ্ট্রচিন্তার মধ্যে, এবং তারই প্রভাব লক্ষ্য করা যায়। এরপর আসে আধুনিক যুগ। এই আধুনিক যুগে রাষ্ট্রচিন্তার মূল বৈশিষ্ট্য হলো এই সময় রাষ্ট্রচিন্তা হতে শুরু করলো ধর্ম নিরপেক্ষ। মানে আগের যুগে রাষ্ট্রচিন্তা যেরকম ছিল ধর্ম সর্বস্ব, ধর্মের ওপরই বেস করে রাষ্ট্রচিন্তাটা হচ্ছিল, কিন্তু এক্ষেত্রে আধুনিক যুগের মেন ফিচারই হলো যে আধুনিক যুগের রাষ্ট্রচিন্তা হলো ধর্ম নিরপেক্ষ। এছাড়াও যেহেতু ধর্মনিরপেক্ষ এবং ন্যায়নীতির থেকে একটু দূরবর্তী, পুরোপুরি ন্যায়নীতির ওপর ভিত্তি করে গঠিত নয়, তাই খানিকটা হলেও বস্তুবাদী। এছাড়া এতদিনের ইতিহাস পর্যালোচনা করে এবং তথ্যের ওপর ভিত্তি করে বিভিন্ন রাজনৈতিক আলোচনা ও বিশ্লেষণের সূত্রপাত করা হয় আধুনিক যুগে। এরপর আসছে সমসাময়িক যুগ। সমসাময়িক যুগে রাষ্ট্রচিন্তার মেন বিষয়বস্তুই হলো বা মেন ফিচার হলো রাজনীতির বিজ্ঞান ভিত্তিক বিকাশ। আমরা বৈজ্ঞানিক পদ্ধতিতে রাজনীতিকে বিচার বিশ্লেষণ করি। এর মধ্যে যেমন আমরা হাইপোথিসিস বা কাল্পনিক দিকেরও বিচার বিশ্লেষণ করি, ঠিক সেরকমই ঐতিহাসিক এবং তথ্য নির্ভর বিচার বিশ্লেষণও করি। এছাড়া পরীক্ষা, পর্যবেক্ষণ প্রভৃতির মাধ্যমে যেরকমভাবে বিজ্ঞানের উন্নতি হয় বা বিজ্ঞানের আলোচনা করা হয়, ঠিক সেই পদ্ধতিতেই সমসাময়িক যুগে আমরা রাজনীতির আলোচনা করি। যদি প্রাচীন যুগের আলোচনায় আসি, তাহলে প্রাচীন যুগে মূলত, আগেই বলেছি যদিও, মূলত নৈতিক বা দার্শনিকতাকে ভিত্তি করেই রাষ্ট্রচিন্তার উদ্ভব হয় বা রাষ্ট্রচিন্তা করা হয়। এই প্রাচীন যুগকে আবার আমরা চারটে ভাগে ভাগ করে আলোচনা করতে পারি: গ্রিস, রোম, ভারত ও চীন। এখানে একটা চার্টের মাধ্যমে ছোট করে দেখানো হয়েছে প্রাচীন যুগের গ্রিস, রোম ও ভারত ও চীনে রাষ্ট্রচিন্তার মূল সূত্রগুলো কী কী ছিল। এবার আসছি প্রাচীন যুগের গ্রিসে। প্রাচীন যুগের গ্রিসের রাষ্ট্রচিন্তার মূল সূত্রগুলির মধ্যে অন্যতম হলো
স্টোয়িক দর্শন, যা শুরু হয়েছিল খ্রিস্টপূর্ব 3য় শতকে। স্টোয়িক দর্শন হলো প্রাচীন গ্রিসের একটা জীবনবোধ বা একটা জীবন দর্শন বলতে পারি আমরা। এই স্টোয়িক দার্শনিকগণই সর্বপ্রথম রাষ্ট্রচিন্তার বীজ বপন করেন। স্টোয়িক দার্শনিকরা আত্মনিয়ন্ত্রণ বা যাকে আমরা বলি সেলফ কন্ট্রোল, সাহস বা কারেজ, ন্যায় বিচার বা জাস্টিস এবং সংযম বা কন্ট্রোল এবং প্রজ্ঞা বা উইজডম এর মাধ্যমে নৈতিকভাবে সঠিক জীবনযাপন করতে শেখায়। এর মাধ্যমেই তারা সমাজের একটি আদর্শ রূপকে নির্দেশ করে। উল্লেখযোগ্য রাষ্ট্র কনসেপ্ট তখনও আসেনি, তাই তারা আদর্শ রাষ্ট্রের নয়, আদর্শ সমাজের এবং আদর্শ রাজনৈতিক জীবনের নয়, আদর্শ সামাজিক জীবনের একটা প্রতিচ্ছবি সবার সামনে তুলে ধরে। যেহেতু নৈতিক বা দার্শনিক ভিত্তিই ছিল প্রাচীন যুগের মূল বৈশিষ্ট্য, তাই এরা মূলত ন্যায়ের ওপর বা নৈতিকতার ওপর বা উচিত অনুচিতের ওপর, ঔচিত্য অনুচিতের ওপরই ভিত্তি করে এই রাষ্ট্রচিন্তাকে গড়ে তুলেছিল। 3য় শতকে জেনো অফ সিটিয়াম এই দর্শনের প্রবর্তন করেন। পরে এটি আরও বিকশিত করেন সেনেকা, এপিকটেটাস এবং মার্কাস অরেলিয়াস। এই স্টোয়িক দর্শনের পর অর্থাৎ খ্রিস্টপূর্ব 3য় শতকে বিখ্যাত এই দার্শনিক চিন্তার পর আসে খ্রিস্টপূর্ব 5ম শতাব্দীর সোফিস্ট দর্শন। এই সোফিস্টরা গ্রীসে একটা আন্দোলন শুরু করেছিলেন। এই সোফিস্টরা ছিলেন ভ্রাম্যমাণ শিক্ষক, অর্থাৎ ঘুরে ঘুরে তারা শিক্ষা প্রদান করতেন। তারা যুক্তি ও বাগ্মিতার জন্য পরিচিত ছিলেন। বাগ্মিতা মানে হচ্ছে ভালো কথা বলার এবং ভালো যুক্তি দেওয়ার ক্ষমতা। তারা বিতর্ক এবং যুক্তিবিদ্যা শেখাতেন। তারা দুর্বল যুক্তিকে শক্তিশালী হিসেবে উপস্থাপন করতে পারতেন। তাই সত্যের চেয়ে তারা বিতর্কে জেতার কৌশলকেই বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করতেন। এবার যখনই এই পরিস্থিতি তৈরি হচ্ছে যে সত্য উদ্ঘাটনের পরিবর্তে বা সত্য প্রকাশ্যে আনার পরিবর্তে আমরা জেতার উপর বেশি ফোকাস করব, তখন বিষয়টা প্রতারণাপূর্ণ হয়ে যায়। তার জন্য পরবর্তীকালের অনেক গ্রিক দার্শনিকই এই সোফিস্টদের প্রতারণাপূর্ণ হিসেবে উপস্থাপন করেছিলেন এবং বলতেন যে তারা প্রকৃত জ্ঞানের চেয়ে বাগ্মিতাকে বেশি গুরুত্ব দিয়েছেন, তাই তাদের দর্শনটা অনুপযুক্ত, সঠিক সমাজ গঠনের উপযুক্ত নয়। অর্থাৎ স্টোয়িকরা যেরকম নৈতিকতাকে মূল ভিত্তি বানিয়েছিলেন, নিজেদের মূল আদর্শ বানিয়েছিলেন, কিন্তু সোফিস্টরা একদমই উল্টো। সোফিস্টরা যুক্তিবাদকে নিজেদের আদর্শ বানিয়েছিলেন। প্রখ্যাত সোফিস্টদের মধ্যে ছিলেন প্রোটাগোরাস, গর্জিয়াস, হিপ্পিয়াস প্রমুখ। এরপর আসে গ্রিক দার্শনিক সক্রেটিস। প্রসঙ্গত উল্লেখযোগ্য যে শুধু রাষ্ট্রবিজ্ঞানই যে উন্নত হচ্ছিল তা নয়, দর্শনও তো উন্নত হচ্ছিল। এই এতটা পর্যন্ত মানে সক্রেটিস পর্যন্ত আমরা মূলত দর্শনই মনে করি। এরপর থেকেই শুরু হয় রাষ্ট্রচিন্তা বা রাষ্ট্রবিজ্ঞানের চিন্তাভাবনা, যদিও এটা রাষ্ট্রচিন্তার পূর্বসূরি হিসেবেই এদেরকে ধরা হয়। এরপর আসে সক্রেটিস।
সক্রেটিস নৈতিকতা ও রাষ্ট্রের সম্পর্ক নিয়ে প্রশ্ন তোলে। তারপর আসেন প্লেটো। প্লেটো রাজনীতি ও দর্শনের মধ্যে মেলবন্ধন গড়ে তোলার চেষ্টা করেন। প্লেটোর রচিত গ্রন্থগুলির নাম হলো রিপাবলিক, স্টেটসম্যান এবং লজ। প্লেটো তার রিপাবলিক গ্রন্থে আদর্শ রাষ্ট্রের ধারণা দেন, যেখানে শাসকের হওয়া উচিত দার্শনিক। প্লেটোর পর আসেন অ্যারিস্টটল। অ্যারিস্টটলকে রাষ্ট্রবিজ্ঞানের জনকও বলা হয়। রাজনীতিকে অ্যারিস্টটলই প্রথম একটি স্বতন্ত্র বিষয় হিসেবে উপস্থাপন করেছিলেন। অ্যারিস্টটলের রচিত বিখ্যাত গ্রন্থটির নাম হলো পলিটিক্স। এই পলিটিক্স গ্রন্থে অ্যারিস্টটল বিভিন্ন শাসন ব্যবস্থা নিয়ে আলোচনা করেন এবং রাষ্ট্রকে একটি স্বাভাবিক প্রতিষ্ঠান রূপে চিহ্নিত করেছিলেন। ম্যাক্সি অ্যারিস্টটলকে প্রথম রাজনীতি বিজ্ঞানী বলে চিহ্নিত করেছিলেন, কারণ অ্যারিস্টটল রাজনীতির প্রথম বিজ্ঞানসম্মত ব্যাখ্যা দিয়েছেন। এই হলো গ্রিসের রাষ্ট্রচিন্তা। এরপর ধীরে ধীরে বিশ্বের ওপর গ্রিসের প্রভাব কমতে শুরু করলো, কারণ রোমানরা সামরিক বলে বলীয়ান হয়ে গ্রিসদের পরাজিত করতে শুরু করলো এবং যখন রোমান সাম্রাজ্যের যুগ শুরু হলো তখন গ্রিস সাম্রাজ্য ধীরে ধীরে অবদমিত হতে শুরু করলো। একই সঙ্গে গ্রিসদের রাষ্ট্রচিন্তা এবং জীবন দর্শনও ধীরে ধীরে অবলুপ্তির পথে চলে গেল। রোমানদের রাষ্ট্রচিন্তা ছিল সম্পূর্ণ আলাদা ধরনের। গ্রিসরা যেমন দর্শনকে ভিত্তি করেই সমগ্র রাষ্ট্রচিন্তা করছিলেন, রোমানরা অনেকটাই দর্শন বা নৈতিকতাকে ভিত্তি করে গ্রিসরা সমগ্র রাষ্ট্রচিন্তাটা করছিলেন। রোমানরা আবার যুক্তিবাদ এবং আইনকে ভিত্তি করেই নিজেদের রাষ্ট্রচিন্তা করেন। রোমান রাষ্ট্র দার্শনিকদের মধ্যে অন্যতম হলেন পলিবিয়াস, সিসেরো প্রমুখ। পলিবিয়াস মিশ্র শাসন ব্যবস্থার তত্ত্ব প্রচার করেন, অর্থাৎ যেখানে রাজার হাতে কিছু ক্ষমতা থাকবে, ধর্মীয় সংগঠনের হাতে কিছু ক্ষমতা থাকবে এবং বাকি ক্ষমতা গোষ্ঠীর মালিকদের হাতে থাকবে। এরকম সব ধরনের শাসন ব্যবস্থার একটা সংমিশ্রণের তত্ত্ব পলিবিয়াস প্রচার করেন। সিসেরো আইনের শাসন এবং প্রজাতন্ত্রের গুরুত্ব ব্যাখ্যা করেন, অর্থাৎ আইনকে মেন গুরুত্ব দেন এবং গণতন্ত্র বা প্রজাতন্ত্রকেও মেন গুরুত্ব দেন। রাজতন্ত্র থেকে একটু হলেও আলাদা ভাবনা রাখেন। পুরোপুরি রাজতন্ত্রের বিলুপ্তির কথা এই সময় হয়নি, জাস্ট রাজার পাওয়ারটাকে একটু নিয়ন্ত্রণে রাখার কথা বলেন। প্রাচীন রোমান আইন আধুনিক সাংবিধানিক কাঠামোর ভিত্তি স্থাপন করে। রোমানরাও এখন যেমন সংবিধানের ভিত্তিতেই দেশ পরিচালিত হয়, রোমানরাও আইনের ভিত্তিতেই দেশ পরিচালনের পক্ষপাতী ছিলেন। এরপর শুরু হয় যুক্তিবাদ ও আইনকে রোমানরা যুক্তিবাদ ও ন্যায়কে রোমানরা আইনের ভিত্তি বলে ঘোষণা করে। ক্ষমতা ও ভারসাম্যের নীতিও তারা প্রচার করে, অর্থাৎ ক্ষমতার উপর একটা নিয়ন্ত্রণ রেখে দেশ শাসন করতে হবে, এই নীতি সর্বপ্রথম রোমান আইনের মাধ্যমেই প্রচার করা হয়। তাছাড়াও বিশ্ব ভ্রাতৃত্ববোধ এবং সার্বজনীন নাগরিকত্বের ধারণার বীজ বপন করা হয় এই রোমান আইনের মাধ্যমেই, অর্থাৎ যেটাকে আমরা এখন গ্লোবালাইজেশন বলি বা বিশ্বায়ন বলি। বিশ্বের সবার সঙ্গে সেটারই একদম সুপ্ত রূপ বলা যায় না আজকের বিশ্বায়ন আর সেই সময়ের বিশ্ব ভ্রাতৃত্ববোধ এক ছিল, তবুও সমগ্র বিশ্বে আমরা ছড়িয়ে ছিটিয়ে আছি এবং আমরা আমাদের পুরো সমাজকে এগিয়ে নিয়ে যেতে হবে, এই ভাবনা চিন্তা রোমান আইন থেকেই আমরা পাই। এরপর আসছে ভারত। তবুও কথাটা আমরা ভুল বললাম যে এরপর ভারত নয়, গ্রিসে যখন থেকে রাষ্ট্রচিন্তা শুরু হয়েছিল ভারতেও সেই সময় থেকেই রাষ্ট্রচিন্তা শুরু হয়েছিল। কিন্তু আমরা আগে যেহেতু গ্রিস রোম দুটোই ইউরোপীয় ইতিহাসের মধ্যে পড়ে, তাই পরপর পড়ে নিলাম। এবার আমরা এশিয়ার দিকে এসে ভারতটা সম্পর্কে জানি। ভারতের রাষ্ট্রচিন্তার মূল ভিত্তি ছিল ঋগ্বেদ, যা কৌমতন্ত্র অর্থাৎ উপজাতীয় শাসন, জাতিপ্রথা, রাষ্ট্রব্যবস্থা, রাজতন্ত্র, রাজার সার্বভৌমত্ব ও অধিকার এবং সভা সমিতির মতো
গণতান্ত্রিক প্রতিষ্ঠাসমূহ সম্পর্কে আলোচনা করেছেন। তারপর আসছে মনুস্মৃতি, যা রাজনীতি ও আইন পরিচালনার হিন্দু শাস্ত্র। তারপর আসছে মহাভারতের শান্তি পর্ব, যা রাষ্ট্রতত্ত্ব, রাজনীতি, রাষ্ট্র পরিচালনা ছাড়াও রাজতন্ত্রের প্রয়োজনীয়তা, প্রজাদের প্রতি রাজার কর্তব্য, ক্ষমতার বিকেন্দ্রীকরণ প্রভৃতি সম্পর্কে আলোচনা করে। এইগুলো থেকে খুব ডিটেলসে কোশ্চেন আসে না, জাস্ট এই ধরনের কোশ্চেন আসতে পারে যে মনুস্মৃতিতে মূলত কি আলোচনা করা হয়। মনুস্মৃতিতে মূলত আইন নিয়ে আলোচনা করা হয়। এছাড়া এই পার্টটুকুর মধ্যে থেকে খুব বেশি কোশ্চেন আসে না। কিন্তু এর পরের পার্টটা থেকে কোশ্চেন আসে, সেটা হলো কৌটিল্যের অর্থশাস্ত্র। তক্ষশিলার রাষ্ট্রচিন্তাবিদ কৌটিল্য বা চাণক্য রচিত অর্থশাস্ত্র হলো ভারতের রাষ্ট্রচিন্তার মূল ভিত্তি। এখান থেকে অনেক প্রশ্ন আসতে পারে। কৌটিল্য কোন স্কুলের সঙ্গে যুক্ত, সেটা হলো তক্ষশিলা। কৌটিল্যের অপর নাম কি? চাণক্য। এবং অর্থশাস্ত্র কে লিখেছিলেন? কৌটিল্য বা চাণক্য। এই গ্রন্থটি শাসন ব্যবস্থা, রাজনীতি, কূটনীতি, যুদ্ধনীতি এবং অর্থনীতি নিয়ে গভীর বিচার বিশ্লেষণ করে। এই গ্রন্থেরই 3টে পার্ট হলো সপ্তাঙ্গ তত্ত্ব। এটা কিন্তু পার্ট বাই পার্ট না, মানে 3টে অংশ আর কি। 3 ধরনের তত্ত্ব আলোচনা করা হয়। আরও অনেক ধরনের তত্ত্ব আলোচনা করা রয়েছে, যেটা সাধারণত ইকোনমিক্সের ক্ষেত্রে বেশি ইম্পর্ট্যান্ট, কিন্তু রাষ্ট্রনীতির ক্ষেত্রে মূলত 3টে তত্ত্ব তার গুরুত্বপূর্ণ। এক হলো সপ্তাঙ্গ তত্ত্ব, দ্বিতীয় মণ্ডল তত্ত্ব এবং তৃতীয় হলো দণ্ডনীতি। সপ্তাঙ্গ তত্ত্ব কি? কৌটিল্য রাষ্ট্রকে জীবদেহের সঙ্গে তুলনা করে এর 7টি অঙ্গের কথা বলেছেন। অঙ্গগুলো হলো স্বামী, আমত্ত, জনপদ, দুর্গ, কোষ, দণ্ড এবং মিত্র। স্বামী অর্থাৎ রাজা, আমাত্য অর্থাৎ মন্ত্রিসভা, জনপদ অর্থাৎ জনগণ ও ভূমি, দুর্গ অর্থাৎ সুরক্ষা ব্যবস্থা বা যেটাকে আমরা মিলিটারি সিস্টেম বলি, কোষ অর্থাৎ রাজস্ব, বল অর্থাৎ সেনা এবং মিত্র অর্থাৎ কোন কোন রাষ্ট্রের সঙ্গে অন্যান্য মিত্র জোট যেটাকে বলা হয়, কোন কোন রাষ্ট্রের সঙ্গে মিত্রতা রয়েছে সেটা। কৌটিল্যের মতে রাজার 3 ধরনের শক্তি থাকে। এক মন্ত্র শক্তি বা মন্ত্রীদের সঙ্গে পরামর্শ দ্বারা অর্জন করা ক্ষমতা, দ্বিতীয় প্রভু শক্তি বা বাস্তব সম্পদ ও বল ক্ষমতা এবং তৃতীয় উৎসাহ শক্তি, যা রাজার ব্যক্তিগত দৈহিক এবং উদ্যোগের ক্ষমতা। এই সমস্ত ক্ষমতার মাধ্যমে এবং এই অঙ্গগুলির মাধ্যমেই রাষ্ট্র পরিচালনা সম্ভব বলে কৌটিল্যের মতামত, যে এইগুলো সম্পর্কে যারা বিশেষত্ব অর্জন করতে পারবে তারাই রাষ্ট্র ভালো চালাতে পারবে। দ্বিতীয় হচ্ছে মণ্ডল তত্ত্ব। মণ্ডল তত্ত্ব হলো সাম্রাজ্য বিস্তারের জন্য পররাজ্য গ্রাস করতে ইচ্ছুক অর্থাৎ বিজিগীষু রাজার অনুসরণ করা উচিত এমন 6 ধরনের রাজনীতি। অর্থাৎ এটা হলো সাম্রাজ্য বিস্তারের নীতি। আরও ভালোভাবে বলা উচিত যে সপ্তাঙ্গ তত্ত্ব যেমন ইন্টারনাল ম্যানেজমেন্টের নীতি, ঠিক তেমনই মণ্ডল তত্ত্ব হলো বিদেশ নীতি বা বৈদেশিক কূটনীতি। এরপর আসছে দণ্ডনীতি, যা আইন, বিচার ও শাস্তির মাধ্যমে ন্যায় ও শৃঙ্খলা প্রতিষ্ঠার নীতি। এই কৌটিল্যের অর্থশাস্ত্র ছাড়াও অন্যান্য গ্রন্থ যেমন বৌদ্ধ শাস্ত্রগুলি সামাজিক চুক্তি মতবাদের খানিকটা হলেও সাপোর্ট করে। এই মতবাদ কি সেটা আমরা পরে পড়ব, এই প্রশ্নের উত্তরেই পড়ব, তাই এখন আর ডিটেলসে গেলাম না। সংহিতাসমূহের মাধ্যমে রাষ্ট্র পরিচালনার নীতিসমূহ আলোচিত হয়েছে এবং ব্রাহ্মণ গ্রন্থসমূহেও রাষ্ট্রের উদ্ভব সম্পর্কিত তত্ত্ব আলোচিত হয়েছে। এখানকার মেন ইম্পর্ট্যান্ট হলো কৌটিল্যের অর্থশাস্ত্রটাই। এছাড়া এই প্রশ্নটাও আসে মনুস্মৃতি কিসের জন্য? মেনলি আইনের জন্য। ভারতের পর আসছে চীন। চীনেও কনফুসিয়াস নামক এক চিন্তাবিদ শাসকের নৈতিকতা, সুবিচার ও শৃঙ্খলার ওপর জোর দেন। তিনিও এক ধরনের গোষ্ঠী তৈরি করেছিলেন।
ধার্মিকও বলতে পারো বা ফিলোসফিক্যালও বলতে পারো, দুটোই তার গোষ্ঠীর বৈশিষ্ট্য। এই প্রাচীন যুগের পর আসছে মধ্যযুগ। মধ্যযুগের আমরা 3টে পর্যায়ে দেখতে পাই। একদম মধ্যযুগের শুরুতে ধর্ম ও রাজনীতির গভীর সংযোগ তৈরি হয়। একেশ্বরবাদ বা ঈশ্বর একই এবং ঈশ্বরের ইচ্ছাই সব পরিচালিত হচ্ছে, এই তত্ত্ব প্রতিষ্ঠিত হয়। সেই সময়কার বিখ্যাত চিন্তাবিদ ছিলেন সেন্ট অগাস্টাইন। তিনি সিটি অফ গড গ্রন্থটি লিখেছিলেন। পরের পর্যায়ে আসছে ধর্মীয় প্রধান হিসেবে পোপ এবং রাষ্ট্রীয় প্রধান হিসেবে রাজার মধ্যে একটা বিরোধ হয়, যেটাকে অনেকে ইনভেস্টিচার কন্ট্রোভার্সিও বলে। অর্থাৎ ইনভেস্টিচার কন্ট্রোভার্সি বলতে বোঝানো হয় যে ধর্মীয় অনুশাসনগুলি কে তৈরি করবে, রাজা না পোপ? ধর্মীয় নিয়মকানুন এবং ধর্মীয় আচার আচরণের উপর কার আধিপত্য প্রতিষ্ঠিত হবে? এখানে উল্লেখযোগ্য, তখন ধর্ম থেকেও এমন কিছু নীতি বের হতো বা নীতি প্রণয়ন করা হতো যেগুলো রাষ্ট্রীয় নীতির সঙ্গে বিরোধ বাঁধলে, যেই নীতিগুলোর বিরোধ বাঁধলে পরে একটা অচলাবস্থা তৈরি হতে পারে। ফর এক্সাম্পল, চিকিৎসা। ধর্ম থেকে ধরো বলে দেওয়া হলো বা চার্চের তরফ থেকে বলে দেওয়া হলো ভগবান যাকে যখন মারতে চাইবেন সে তখন মরবে, এর জন্য ডাক্তার দেখিয়ে নিজেদের বাঁচাতে হবে না, এটা ভগবানের বিরুদ্ধে যাওয়া। যদি এরকম কিছু বলে দেওয়া হয় চার্চের তরফ থেকে, তাহলে রাজা সেটার বিরোধিতা করতে পারবে না বা রাজা কোনো আইন করে চিকিৎসাকে উন্নতির দিকে নিয়ে যেতে পারবে না। এই যে একটা কনফ্লিক্ট তৈরি হলো বা বিরোধ তৈরি হলো, এই রকম ছোটোখাটো অনেক বিষয়ে বিরোধ তখন চার্চ এবং সরকারের মধ্যে তৈরি হচ্ছিল। তাই রাজা না পোপ, কে ওপরে, সেটা নিয়ে একটা মেন বিরোধ তৈরি হয়। এটাই ছিল মধ্যযুগের দ্বিতীয় পর্যায়ের রাষ্ট্রচিন্তার মূল বৈশিষ্ট্য। এই সময় সেন্ট টমাস অ্যাকুইনাস নিজের দ্বৈত তরবারি তত্ত্ব নিয়ে আসেন। এই দ্বৈত তরবারি তত্ত্ব মানে হচ্ছে ভগবান দু ধরনের পরিস্থিতি সৃষ্টি করেছেন, একটা হচ্ছে ধর্মীয় আর একটা হচ্ছে রাষ্ট্রীয়। সরকার শুধু রাষ্ট্রীয় বিষয়সমূহ দেখাশুনো করবে আর ধর্ম সংক্রান্ত নিয়ম নীতি সব বানাবে হচ্ছে চার্চ। এটাই ছিল তার তত্ত্বের মূল বক্তব্য। এরপর আসছি মধ্যযুগের তৃতীয় পর্যায়, যেখানে যুক্তিবাদী দৃষ্টিভঙ্গিতে রাজনৈতিক বিষয়সমূহের বিচার বিশ্লেষণ করা হয়। এই যুক্তিবাদী দৃষ্টিভঙ্গি আসার পর এই পোপের ক্ষমতা অনেকটাই কমে এসেছিল। এই সময়কার বিখ্যাত চিন্তাবিদ হলেন পারুয়ার মার্সেলীয়। তিনি গণতন্ত্রের প্রাথমিক ধারণা দেন। এরপর আসছে আধুনিক যুগ। একে নবজাগরণের যুগও বলে, কারণ চিন্তার জগতে এই আধুনিক যুগে অনেক পরিবর্তন হয়েছিল। এটা শুধুমাত্র রাষ্ট্রচিন্তার জগতেই না বা শুধুমাত্র রাষ্ট্রবিজ্ঞানের চিন্তার ক্ষেত্রেই নয়, এটা মূলত দর্শন চিন্তার ক্ষেত্রে একটা বিপ্লব হয়েছিল বলে বলতে পারো। এটাকেই বলা হচ্ছে নবজাগরণের যুগ। এই নবজাগরণের যুগের আগে জেনে নিচ্ছি। নবজাগরণের যুগ শুরু হয়েছিল খ্রিস্টীয় 16 শতাব্দীতে আর শেষ ধরা হয় 19বিংশ শতাব্দীতে। এই নবজাগরণের যুগের মেন বৈশিষ্ট্যই ছিল মধ্যযুগের থেকে সম্পূর্ণ আলাদা। মধ্যযুগ যেমন ধর্ম সর্বস্ব ছিল, ধর্ম নিয়েই বেশি আলোচনা ছিল, ঠিক তেমনি নবজাগরণের যুগে রাষ্ট্রকেন্দ্রিক আলোচনা ছিল বা রাজনৈতিক আলোচনা ছিল সম্পূর্ণভাবে ধর্মনিরপেক্ষ। দ্বিতীয়ত, প্রাচীন যুগে যেমন নৈতিকতা ভিত্তিক বা দার্শনিকভাবে রাষ্ট্রচিন্তার বিকাশ ঘটেছিল, কিন্তু আধুনিক যুগের রাষ্ট্রচিন্তার মূল বৈশিষ্ট্য হলো এটি ছিল বস্তুবাদী, নীতিবাদী নয়। এছাড়াও ঐতিহাসিক ও তথ্য নির্ভর রাজনৈতিক আলোচনা ও বিশ্লেষণের সূত্রপাত হয় এই আধুনিক যুগে। এবার এই আধুনিক যুগের পর্যায় ঠিক বলতে পারবো না, কিন্তু আধুনিক যুগ ধীরে ধীরে বিকশিত হয়েছিল এবং 4টে খুব ইম্পর্টেন্ট তত্ত্ব এই আধুনিক যুগে প্রচার লাভ করেছিল বা জন্ম লাভ করেছিল বলতে, আবির্ভাব করেছিল বা জন্ম লাভ করেছিল বলতে পারো। যদিও
এই সময় আরও অনেক তত্ত্ব প্রকাশ্যে আসে, তা সত্ত্বেও এই চারটে ছিল মেন। একদম আধুনিক যুগের শুরুর পর্যায়ে রাজনীতি থেকে নীতিশাস্ত্রকে আলাদা করা হয়। যেটা আমি বললাম, প্রাচীন যুগের দার্শনিক ও নীতিশাস্ত্র ভিত্তিক রাজনীতিকে বদলে ফেলা হয় বস্তুবাদী, ঐতিহাসিক ও তথ্য নির্ভর রাজনৈতিক আলোচনার দ্বারা। এই রাজনীতিকে নীতিশাস্ত্র বা অধিবিদ্যা থেকে আলাদা করেন নিকোলো মেকিয়াভেলি। এরপরে এই সময় রাজনীতিকে নীতিশাস্ত্র থেকে আলাদা করার পর, অর্থাৎ মধ্যযুগ এবং প্রাচীন যুগের রাজনৈতিক কনসেপ্টকে পুরোপুরি বদলে দেওয়া, রাজনৈতিক ধারণাকে পুরোপুরি বদলে দেওয়ার পর ধীরে ধীরে বিকশিত হতে শুরু করে সার্বভৌমিকতার তত্ত্ব। সার্বভৌমিকতা কি? সার্বভৌমিকতা হলো রাষ্ট্রের চূড়ান্ত ক্ষমতা, প্রতিটা দেশের চূড়ান্ত ক্ষমতা, যেই ক্ষমতার বলে দেশ যে কোনো আইন দেশের ভেতরকার মানুষের ওপর চাপিয়ে দিতে পারে, এবং যেই ক্ষমতার বলে দেশ অন্য দেশের সঙ্গে তার সম্পর্ক মিত্রতাপূর্ণ হবে নাকি শত্রুতাপূর্ণ হবে নাকি নিউট্রাল হবে সেটা ঠিক করতে পারে। এই সার্বভৌমিকতার তত্ত্বের উদ্ভব সর্বপ্রথম হয় ষোড়শ শতাব্দীতে। সার্বভৌমিকতার তত্ত্ব প্রথম উপস্থাপন করেছিলেন জাঁ বোদা। এই তত্ত্বকে আরও সমৃদ্ধ করেন এরপর জন অস্টিন। এছাড়া এই সময় আরও একটি মতবাদ যা সার্বভৌমিকতার সঙ্গেই খানিকটা যুক্ত, তা হলো সামাজিক চুক্তি মতবাদ। সেই মতবাদটা প্রচার লাভ করে। এই সামাজিক চুক্তি মতবাদের মূল বক্তব্য হলো সমাজস্থ মানুষ প্রথমে যখন কোনো নিয়ম নীতি বা কোনো আইন কানুনের দ্বারা বাধা ছিল না, তখন একটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছিল সমাজে। সেই বিশৃঙ্খল পরিস্থিতি থেকে মুক্তি পাওয়ার জন্য চুক্তির মাধ্যমে দেশের বা রাষ্ট্রের সৃষ্টি করে। একেই বলা হয় সামাজিক চুক্তিবাদী মতবাদ, যার মূল বক্তব্য রাষ্ট্র সৃষ্টি হয়েছিল চুক্তির মাধ্যমে। এই মতবাদের মূল প্রবক্তা ছিলেন টমাস হবস, জন লক এবং জাঁ জ্যাক রুসো। টমাস হবস রাজতন্ত্রের সমর্থক ছিলেন এবং তিনি বলেছিলেন রাজার হাতে সব ক্ষমতা দিয়ে দেওয়া উচিত। জন লক আবার গণতন্ত্রের সমর্থক ছিলেন, কিন্তু তিনি রাজার থেকে সব ক্ষমতা কেড়ে নেওয়ারও পক্ষপাতী ছিলেন না। তিনি নিয়ন্ত্রিত বা রাজনৈতিক সার্বভৌমিকতার কথা বলেছিলেন। টমাস হবস আইনগত সার্বভৌমিকতার কথা বলেছিলেন, কিন্তু জন লক রাজনৈতিক সার্বভৌমিকতার কথা বলেছিলেন। এরপর আসে জাঁ জ্যাক রুসো। তিনি জনগণের সার্বভৌমিকতা বা সাধারণের ইচ্ছার কথা বলেছিলেন, অর্থাৎ তিনি সমাজতন্ত্রের কথা বলেছিলেন। টমাস হবস, এখানে প্রসঙ্গত উল্লেখযোগ্য যে টমাস হবসকে রাজনীতির প্রথম বিজ্ঞানসম্মত ব্যাখ্যাকারী হিসেবে স্বীকৃতি প্রদান করা হয়। আর প্রশ্ন যেহেতু মাল্টিপল চয়েস, এই ধরনের কোশ্চেন আসে, তাই বলে রাখা ভালো, জন লক নিজের তত্ত্ব বিশ্লেষণ করার জন্য অভিজ্ঞতাবাদী পদ্ধতি অনুসরণ করেছিলেন। এরপরই আসছে আমি যে আধুনিক যুগের চারটে বৈশিষ্ট্যের কথা বললাম। ফার্স্ট হচ্ছে রাজনীতিকে নীতিশাস্ত্র থেকে পৃথকীকরণ, যা করেছিলেন নিকোলো মেকিয়াভেলি। তারপর সার্বভৌমিকতার তত্ত্বের বিকাশ, যা ঘটিয়েছিলেন জাঁ বোদা, জন অস্টিন, টমাস হবস, জন লক, জাঁ জ্যাক রুসো। এরপর আসছে উপযোগিতাবাদ বা উপযোগিতাবাদ, যার মূল প্রবক্তা ছিলেন জেরেমি বেনথাম। উপযোগিতাবাদের মূল বক্তব্য হলো সর্বাধিক সংখ্যক মানুষের সর্বাধিক পরিমাণ হিতসাধন বা সুখ লাভ। এটাই হলো সমাজ বা রাষ্ট্রের চূড়ান্ত লক্ষ্য। অর্থাৎ উপযোগিতাবাদের মাধ্যমে সংখ্যাগরিষ্ঠের শাসন এবং গণতন্ত্রের প্রতিষ্ঠা করতে চাওয়া হয়েছিল। অর্থাৎ কোনো দেশে বসবাসকারী অধিকাংশ লোক যা চাইবে সেটাই সেই দেশের করা কর্তব্য, এটাই বোঝানো হয়েছিল উপযোগিতাবাদে। এই উপযোগিতাবাদ তত্ত্বের পটভূমি হলো, মানে এই উপযোগিতাবাদ তত্ত্বটা এসেছিল শিল্প বিপ্লব, আমেরিকার স্বাধীনতা সংগ্রাম, ফরাসি বিপ্লব প্রভৃতির পরে। এর মূল উদ্ভবের স্থান ছিল ইংল্যান্ড, এবং
এটি মূলত অষ্টাদশ শতাব্দীতেই শুরু হয়েছিল। কিন্তু এই বেনথামের হিতবাদ বা উপযোগিতাবাদকে সংশোধন করেছিলেন ব্রিটিশ রাষ্ট্রদার্শনিক জন স্টুয়ার্ট মিল। তিনি বলেছিলেন, না, শুধুমাত্র সংখ্যাগরিষ্ঠের শাসন হলে হবে না, যারা মাইনরিটি বা যারা সংখ্যালঘিষ্ঠ তাদেরও প্রতিনিধিত্বমূলক সরকার এবং ব্যক্তি সরকার প্রতিষ্ঠা, তাদেরও সরকারে প্রতিনিধি প্রেরণ করার অধিকার আছে। এছাড়া তিনি ব্যক্তি স্বাতন্ত্র্য প্রতিষ্ঠার কথাও বলেছিলেন। এরপর আসছে সমসাময়িক যুগ। এছাড়াও আমি যখন আধুনিক যুগ পড়িয়েছি তখন বলেছি আরও একটি মতবাদ আধুনিক যুগে প্রচার লাভ করেছিল, যা হলো উদারনীতিবাদ। তার মূল প্রবক্তা ছিলেন জন স্টুয়ার্ট মিল। সেটা সম্পর্কে আমরা পরে আলোচনা করব। এরপর আসছে সমসাময়িক যুগ। সমসাময়িক যুগের মূল বৈশিষ্ট্য হলো রাজনীতির বিজ্ঞানভিত্তিক বিকাশ, এবং সমসাময়িক যুগে 3 ধরনের তত্ত্ব প্রচালিত হয়েছিল। এক, আচরণবাদ; দ্বিতীয়, উত্তর আচরণবাদ; এবং তৃতীয়, মার্ক্সবাদ। এখানে একটা ছোট চার্টের মাধ্যমে দেখিয়ে দেওয়া হয়েছে কোন মতবাদের বৈজ্ঞানিকদের নাম, রাষ্ট্রবৈজ্ঞানিকদের নাম কী কী। ফার্স্ট আসছে আচরণবাদী। আধুনিক যুগে বা আধুনিক যুগের পর সমসাময়িক যুগে আচরণ, ব্যক্তি বা গোষ্ঠীর আচরণের ওপর পর্যবেক্ষণ করে সমাজ এবং রাষ্ট্রের তত্ত্বকে বিশ্লেষণ করা হয়েছিল। আচরণবাদ কি না, রাষ্ট্রবিজ্ঞানে আচরণবাদ হলো একটি আধুনিক গবেষণামূলক দৃষ্টিভঙ্গি, যা রাজনৈতিক ঘটনা ও প্রক্রিয়াকে ব্যক্তি ও গোষ্ঠীর পর্যবেক্ষণযোগ্য আচরণ বিশ্লেষণের মাধ্যমে পরিমাণযোগ্য পরিসংখ্যান ব্যবহারের দ্বারা তথ্য সংগ্রহ ও পর্যালোচনা করে এবং আন্তঃসমাজ বিজ্ঞানের সহযোগিতার ভিত্তিতে বৈজ্ঞানিকভাবে, ব্যবহারিক রূপে, বাস্তবসম্মতভাবে এবং মূল্যমান নিরপেক্ষ রূপে ব্যাখ্যা করার ওপর গুরুত্ব দেয়। অর্থাৎ আচরণবাদ ব্যক্তি বা গোষ্ঠীর আচরণ পর্যবেক্ষণ করে রাষ্ট্রবিজ্ঞানকে বর্ণনা দেয়। তাদের মতে এই সমস্ত আচরণ পরিমাপযোগ্য, তাই পরিসংখ্যানের দ্বারা তারা তাদের বক্তব্য উপস্থাপন করে, তথ্য সংগ্রহ ও পর্যালোচনা করে এবং রাষ্ট্রবিজ্ঞানের সঙ্গে অর্থনীতি, ইতিহাস ইত্যাদি নীতিশাস্ত্র ইত্যাদি সমাজবিজ্ঞানের যোগাযোগ ঘটিয়ে বা ইত্যাদি সমাজবিজ্ঞানের সম্পর্ক বিশ্লেষণ করে তারা তাদের তত্ত্ব উপস্থাপন করে। কিভাবে তাদের তত্ত্ব হয় বৈজ্ঞানিক, ব্যবহারিক বা প্রায়োগিক, বাস্তবসম্মত এবং মূল্যমান নিরপেক্ষ, অর্থাৎ ন্যায় নীতির থেকে নিরপেক্ষ। এখান থেকে প্রশ্ন আসে, আচরণবাদী তাত্ত্বিকরা কিসের ওপর গুরুত্ব আরোপ করেন? ব্যক্তি ও গোষ্ঠীর আচরণের ওপর। এবং রাষ্ট্রবিজ্ঞানে সম্পূর্ণ মূল্যবান, নিরপেক্ষ ও বাস্তব আলোচনা সম্ভব বলে কোন দার্শনিকগণ মনে করেন? আচরণবাদীরা। এই আচরণবাদী দার্শনিকদের মধ্যে অন্যতম ছিলেন ডেভিড ইস্টন, গ্যাব্রিয়েল অ্যালমন্ড, হ্যারল্ড ল্যাসওয়েল, মিরন ভাইনার, সিডি ভার্বার, রবার্ট ডাল প্রমুখ। এদের মধ্যে আবার ডেভিড ট্রুম্যান, ভিওকি, হারবার্ট সাইমন এবং গ্যাব্রিয়েল অ্যালমন্ডকে শিকাগো গোষ্ঠীর অন্তর্ভুক্ত আচরণবাদী রাষ্ট্রবিজ্ঞানী বলে অভিহিত করা হয়। আচরণবাদের স্বর্ণযুগ বলা হয় ঊনবিংশ শতাব্দীর 50-এর দশককে, যদিও আচরণবাদের উদ্ভব হয়েছিল বিংশ শতাব্দীর প্রথমার্ধে। এটি মূলত 1930-এর দশকে শুরু হয় এবং 1950-60-এর দশকে, অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময় বিশেষভাবে জনপ্রিয়তা লাভ করে। আচরণবাদের বৌদ্ধিক ধর্মপিতা বলা হয় চার্লস ম্যারিয়ামকে। আচরণবাদী বিজ্ঞানীগণকে একটি প্রতিবাদী আন্দোলন রূপে আচরণবাদকে রাষ্ট্রবিজ্ঞানের একটি প্রতিবাদী আন্দোলন রূপে অভিহিত করেছেন মার্কিন রাষ্ট্রবিজ্ঞানী রবার্ট ডাল। যেহেতু এমসিকিউ টাইপ কোশ্চেন্স আসে, তাই এইভাবে এগুলোকে আমি বলে দিচ্ছি যে এই ধরনের কোশ্চেনগুলো আসতে পারে। সমাজবিজ্ঞান গবেষণা পর্ষদ প্রতিষ্ঠিত হয় 1923 সালে। 1948 সালে সমাজবিজ্ঞান গবেষণা পর্ষদের সভাপতি নির্বাচিত হন পেন্ডেলটন হ্যারিং। আচরণবাদ প্রচারের ক্ষেত্রে আর্থিক সহায়কারী ছিল
কার্নেগি, ফোর্ড, রকফেলার ফাউন্ডেশন প্রভৃতি। এই হলো মূলত আচরণবাদ। এরপর আসছি উত্তর আচরণবাদে। আচরণবাদের প্রতিক্রিয়া হিসেবে উদ্ভূত তত্ত্বটি হলো উত্তর আচরণবাদ। উত্তর আচরণবাদ কি না, আচরণবাদের সীমাবদ্ধতাগুলিকে দূর করে রাষ্ট্রবিজ্ঞানে সাম্য, ন্যায়, স্বাধীনতা প্রভৃতি সামাজিক ও মানবিক মূল্যবোধের নিরিখে গবেষণা করাকে বলা হয় উত্তর আচরণবাদ। তাই রাষ্ট্রবিজ্ঞানের আলোচনায় মূল্যবোধের আলোচনাকে আবার ফিরিয়ে আনে উত্তর আচরণবাদীরা। এটাই ছিল আচরণবাদ ও উত্তর আচরণবাদের মূল পার্থক্য। আচরণবাদীরা মূল্যমান নিরপেক্ষ আলোচনা পছন্দ করেন, কিন্তু উত্তর আচরণবাদীরা মূল্যবোধকেও ফিরিয়ে আনেন। উত্তর আচরণবাদীদের উদ্দেশ্য ছিল মূল্যবোধযুক্ত এবং অভিজ্ঞতাবাদী এই দুই দৃষ্টিভঙ্গির মধ্যে সমন্বয় সাধন। উত্তর আচরণবাদের সূচনা হয় 1969 সালের মার্কিন রাষ্ট্রবিজ্ঞান সংঘের 65তম অধিবেশনের আচরণবাদের অন্যতম প্রবক্তা ডেভিড ইস্টনের মাধ্যমে। উত্তর আচরণবাদকে প্রতিক্রিয়া না বলে একটি প্রকৃত বিপ্লব বা সংস্কার বিরোধী না বলে একটি সংস্কার রূপে চিহ্নিত করেন ডেভিড ইস্টন। এরপর সমসাময়িক যুগের অপর তত্ত্বটি হলো মার্ক্সবাদ। আমি আধুনিক যুগ পড়ানোর সময় বলেছি একটি তত্ত্ব ছিল উদারনীতিবাদ, সেটা সম্পর্কে আলোচনা করা হয়নি। আর এখন সমসাময়িক যুগের মার্ক্সবাদ। এই উদারনীতিবাদ এবং মার্ক্সবাদ পরস্পর বিরোধী দুটো তত্ত্ব। উদারনীতিবাদের মতে মানুষ যুক্তিবান এবং স্বাধীনভাবে সিদ্ধান্ত গ্রহণ করতে সক্ষম, কিন্তু মার্ক্সবাদীদের মতে মানুষের আচরণ সমাজ ও অর্থনৈতিক পরিবেশ দ্বারা নির্ধারিত হয়। উদারনীতিবাদীদের মতে রাষ্ট্রের ভূমিকা যথাসম্ভব সীমিত থাকা উচিত, কিন্তু মার্ক্সবাদীদের মতে রাষ্ট্রকে যথাসম্ভব শক্তিশালী করা উচিত, করে সম্পদের বন্টন ও উৎপাদনকে নিয়ন্ত্রণ করা উচিত। তারপর ধীরে ধীরে রাষ্ট্র বিলুপ্ত হলেও কোনো অসুবিধা নেই বা বিলুপ্তের দিকেই যাবে। উদারনীতিবাদীরা বেসরকারি মালিকানা বা মুক্ত বাজার অর্থনীতিকে পছন্দ করে, অর্থাৎ কোনো কিছুর ওপর তারা কন্ট্রোল পছন্দ করে না, সেটা অর্থনৈতিক ব্যবস্থা হোক বা রাজনৈতিক ব্যবস্থা হোক। উদারনীতিবাদের মূল বৈশিষ্ট্য হলো দেশের ক্ষমতা কম করে আনা এবং মানুষের স্বাধীনতা বাড়িয়ে তোলা। আর মার্ক্সবাদের অন্যতম বৈশিষ্ট্য হলো দেশের ক্ষমতা এতটা বাড়িয়ে নিয়ে যাও যাতে দেশ প্রকৃত অর্থে সাম্য প্রতিষ্ঠা করতে পারে, প্রকৃতির দেওয়া সমস্ত কিছুর বন্টন সমানভাবে করতে পারে, তারপর দেশকে বিলুপ্ত করো। উদারনীতিবাদীরা ধীরে ধীরে সমাজ সংস্কারের পক্ষে, কিন্তু মার্ক্সবাদীরা একেবারে বিপ্লবের মাধ্যমে সমস্ত ক্ষমতা দখল করে সমাজ সংস্কারের পক্ষে। উদারনীতিবাদীরা সমাজকে মানুষের সমষ্টি হিসেবে দেখে, যেখানে অলরেডি প্রত্যেকে সমান, কিন্তু মার্ক্সবাদীরা মনে করে সমাজ দুটি শ্রেণীতে বিভক্ত, বড়লোক এবং গরিব লোক। সোজা কথায় বুর্জুয়াস এবং প্রলেতারিয়েত, আমি এত ব্যাখ্যায় যাচ্ছি না, ধরে নাও বড়লোক এবং গরিব লোক। উদারনীতিবাদের প্রধান চিন্তাবিদরা ছিলেন জন লক, অ্যাডাম স্মিথ, জন স্টুয়ার্ট মিল, এবং মার্ক্সবাদের প্রধান চিন্তাবিদরা ছিলেন কার্ল মার্ক্স ও ফ্রেডরিক এঙ্গেলস। এই ছিল রাষ্ট্রচিন্তার বিকাশের ধারা। কিন্তু রাষ্ট্রবিজ্ঞানকে শাস্ত্র হিসেবে বিকাশ ঘটানো হয়েছিল ঊনবিংশ শতাব্দীতে, আগেই আমি আলোচনা করেছি। কী কী পর্যায়ে এই বিকাশটা ঘটেছিল? মার্কিন যুক্তরাষ্ট্রের কলম্বিয়া কলেজের অধ্যাপক ফ্রান্সিস লাইবার কর্তৃক রচিত এবং 1853 সালে প্রকাশিত সিভিল লিবার্টি অ্যান্ড সেলফ গভর্নমেন্ট নামক গ্রন্থটি একটি স্বতন্ত্র শাস্ত্র হিসেবে রাষ্ট্রবিজ্ঞানের বিকাশের ক্ষেত্রে তাৎপর্যপূর্ণ অবদান রেখেছে। এরপর 1880 সালে জন ডাব্লিউ বার্জেসের উদ্যোগে মার্কিন যুক্তরাষ্ট্রের কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞানের একটি সমমতাদর্শী গোষ্ঠী গড়ে ওঠে। এই গোষ্ঠীর উদ্যোগে 1886 সালে পলিটিক্যাল সায়েন্স কোয়ার্টারলি নামে একটি পত্রিকা প্রকাশিত হয়। 1876 সালে হার্বার্ট বেক্সটার অ্যাডাম জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের ইতিহাস 1876 সালে হার্বার্ট বেক্সটার অ্যাডামস জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের ইতিহাস ও রাষ্ট্রবিজ্ঞানের গবেষণার জন্য অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেন। চার্লস কেন্ডাল
অ্যাডামস মিচিগান বিশ্ববিদ্যালয়ে ইতিহাস এবং রাষ্ট্রবিজ্ঞানের উচ্চশিক্ষা নিয়ে গবেষণা করেন। জেমস ব্রাইস তার আমেরিকান কমনওয়েলথ নামক গ্রন্থে 1888 খ্রিস্টাব্দে অবরোহী পদ্ধতি অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞানের গবেষণা পদ্ধতির পরিবর্তন আনেন। 1903 সালে নিউ অর্লিমসে মার্কিন রাষ্ট্রবিজ্ঞান সংঘ প্রতিষ্ঠিত হয় এবং চার্লস হাইম্যানের মতে মার্কিন রাষ্ট্রবিজ্ঞান সংঘের প্রতিষ্ঠার ফলে রাষ্ট্রবিজ্ঞানের আলোচনার পরিধি ও রাজনৈতিক দর্শন ও প্রতিষ্ঠানসমূহের গণ্ডি ছাড়িয়ে অনেক বেশি দূর সম্প্রসারিত হতে পেরেছিল। এটা ছিল বিদেশে রাষ্ট্রবিজ্ঞানের উদ্ভবের কথা বা বিকাশের কথা। এছাড়া 1948 সালে ভারতের স্বাধীনতার প্রাথমিক লগ্নে কলকাতা বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রতিষ্ঠা হয়। তাছাড়াও 1938 সালে ভারতীয় রাষ্ট্রবিজ্ঞান সমিতির প্রতিষ্ঠা করা হয়। এই দুটো ইম্পর্ট্যান্ট। এখানে একটা চার্টের মাধ্যমে দেখিয়ে দেওয়া হয়েছে কোন তত্ত্বের প্রবক্তা কে কে ছিলেন। যেহেতু এমসিকিউ টাইপ কোশ্চেন আসবে, এগুলো খুব ইম্পর্ট্যান্ট। আরেকটা চার্টের মাধ্যমে দেখিয়ে দেওয়া হয়েছে কোন দার্শনিক কোন দেশের ব্যক্তি। এমসিকিউর ক্ষেত্রে এটাও ইম্পর্ট্যান্ট। আরেকটা চার্টের মাধ্যমে রাষ্ট্রবিজ্ঞানের সঙ্গে বিশিষ্ট ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিসমূহের একটা চার্ট দিয়ে দেওয়া হয়েছে। এই কোশ্চেনগুলোও ইম্পর্ট্যান্ট। পরবর্তী চার্টে বিখ্যাত গ্রন্থ ও তাদের গ্রন্থকারদের নাম দেওয়া হয়েছে। এই হলো রাষ্ট্রবিজ্ঞানের বিবর্তনের ইতিহাস। সেই অ্যারিস্টটলের সময় থেকে আজকের কার্ল মার্কসের সময় পর্যন্ত অনেক চেঞ্জেসের মাধ্যমে, দৃষ্টিভঙ্গিগত অনেক পরিবর্তনের মাধ্যমে রাষ্ট্রবিজ্ঞান আজকের মতো সুসংবদ্ধ হতে পেরেছে। রাষ্ট্রবিজ্ঞানের বিবর্তনের ইতিহাস লক্ষ্য করলে বোঝা যায় যে এই শাস্ত্রটি কত গুরুত্বপূর্ণ এবং কত পুঙ্খানুপুঙ্খ বিচার বিশ্লেষণ এর প্রয়োজন আছে। এই শাস্ত্রটির কতটা পুঙ্খানুপুঙ্খ বিচার বিশ্লেষণের প্রয়োজন আছে। এই হলো রাষ্ট্রবিজ্ঞানের বিবর্তনের ইতিহাস। তো উত্তরটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। আর এরকম কোনো উত্তর জানতে ইচ্ছে করলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও।